হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাঁদ কুমার সামন্ত। আজকে আমি একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং যেটা আসন্ন পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত এক্সিকিউটিভ, ডাব্লিউবিপি সমস্ত এক্সামকে কভার করবে। এবং এই প্র্যাকটিস সেটে যতগুলো আমি কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেনের আমি ডিটেল অ্যানালিসিস দেবো। ওকে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছি। প্রথম কোশ্চেনটা দেয়া আছে, ভালো করে দেখবে। প্রথম কোশ্চেনটা কি দেয়া আছে, বলা আছে দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল ড্যাশ মাই হেলথ। এবারে তোমাদের প্রশ্ন জাগবে, স্যার কনজিনিয়াল এই শব্দটার মানে কি? কনজিনিয়াল এই শব্দটার মানে কি? কনজিনিয়াল শব্দটার মানে হচ্ছে ফেভারেবল। ফেভারেবল অর্থাৎ যেটা অনুকূলে যায়, মানে স্বাস্থ্যের জন্য উপকারী। ওকে, তাহলে দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল। কনজিনিয়াল শব্দটার পরে আমরা কোন প্রিপোজিশন বসাই না? কনজিনিয়াল শব্দটার পরে আমরা টু প্রিপোজিশন বসাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কনজিনিয়াল টু। তাহলে চারটে অপশন যেগুলো দেওয়া আছে সেই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি দেয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে হি হ্যাজ এ কন্টেমড ড্যাশ হিম। আচ্ছা, এই কন্টেমড, এই কন্টেমড শব্দটার মানে কি? কন্টেম শব্দটার মানে হচ্ছে হেট, মানে কারোর প্রতি ঘৃণা থাকা, তাকে আমরা বলি কন্টেমড। ওকে, তো কন্টেমড শব্দটার পর আমরা কোন প্রিপোজিশন বসাই না? কোন প্রিপোজিশন বসাবো? তাহলে হি হ্যাজ এ কন্টেমড ফর। তাহলে চারটে যে অপশন আছে তার মধ্যে ফর হবে সঠিক অ্যান্সার। ওকে, এবারে সঙ্গে সঙ্গে আরেকটা জেনে নেব, যে মনে করো তোমার বিরুদ্ধে কোনো মামলা চলছে, ঠিক আছে, এবং কোর্ট তোমাকে বারবারই কি করছে, সমন পাঠাচ্ছে, এবং তুমি কি করছো, কোর্টের কাছে হাজিরা দিচ্ছ না। তার মানে কি করছো, তুমি কোর্টকে অবমাননা করছো, আদালত অবমাননা করছো। তো সেক্ষেত্রে কন্টেম্পট শব্দটার পর যখন আদালত অবমাননাকে ইন্ডিকেট করবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্টেম্পট শব্দটার পরে কোন প্রিপোজিশন বসাবো? তো কন্টেম্পট অফ কোর্ট বলা হয়, আদালত অবমাননা। তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? কন্টেম্পট অফ কোর্ট। ক্লিয়ার হয়েছে? বেশ। কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে, কি বলা আছে? কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে হি ওয়াজ কনভার্টেড ড্যাশ। কাউকে যদি ধর্মান্তরিত করা হয়, ধর্মান্তরিত করা হয় মানে তার রিলিজিয়ন যখন চেঞ্জ করা হবে, তখন আমরা কি বসাবো না? তখন আমাদেরকে মনে রাখতে হবে এই কনভার্ট শব্দটার পরে কি প্রিপোজিশন বসাবো? টু প্রিপোজিশন। কাউকে ধর্মান্তরিত করা হলে এই কনভার্ট শব্দটার পরে আমরা কোন প্রিপোজিশন বসাবো? কনভার্ট শব্দটার পরে আমাদেরকে মনে রাখতে হবে টু প্রিপোজিশন। কিন্তু যদি কোনো অবস্থার পরিবর্তন হয়, মানে তার স্টেট বা কন্ডিশন, কন্ডিশনের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না? ইনটু প্রিপোজিশন বসাবো। কার পর না? এই কনভার্ট শব্দটার পর আমরা ইনটু প্রিপোজিশন বসাবো। বললাম ওয়াটার, একটা উদাহরণ দিলাম, বললাম ওয়াটার আর ইজ কনভার্টেড, ওয়াটার ইজ কনভার্টেড ইনটু আইস। জলকে কিসে পরিবর্তন করা হয়েছিল, রূপান্তরিত করা হয়েছিল না? তাকে বরফে পরিবর্তন করা হয়েছে। তাহলে এই যে পরিণত করা হয়েছিল, তাহলে কনভার্টেড ইনটু আইস, তার মানে অবস্থার পরিবর্তন যখন হচ্ছে তখন আমরা কি করব? যখন অবস্থার পরিবর্তন হচ্ছে তখন আমাদের এক কথায় মনে রাখতে হবে, সেটা ইনটু প্রিপোজিশন বসবে। তাহলে ধর্মান্তরিত করা হলে টু প্রিপোজিশন, আর অবস্থার পরিবর্তন হলে আমরা কি করব না? ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে আই ক্যানট কোপ ড্যাশ সো মাচ ওয়ার্ক, মানে আমি এত কাজ সামলাতে পারবো না। এই যে কোপ শব্দটাকে ব্যবহার করা হয়েছে, কোপ শব্দটাকে বলা হয়েছে আমি এত কাজ সামলাতে পারবো না, আই ক্যানট কোপ। তাহলে কোপ শব্দটার পরে আমরা কি করি না? উইথ বসাই, যার মানে হচ্ছে কি করা না? ম্যানেজ করা। যার মানে হচ্ছে কি করা না? ম্যানেজ করা বা সামলানো হয়েছে। তাহলে আমরা কি করব?
উইথ প্রিপোজিশন ব্যবহার করব। কোপ শব্দটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি বসাতে হয় তাহলে কোপ উইথ। কিন্তু আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে যে আমরা বলে থাকি কোপ আপ উইথ। তবে এই সম্পর্কে আমি একটা কথা বলে রাখি, মনে রাখবে যে ইংলিশ ডিকশনারিতে এই কোপ আপ উইথ বলে কোনো শব্দ হয় না। ইংলিশ ডিকশনারিতে কোপ আপ উইথ বলে কোনো শব্দ নেই। শুধু আমাদের কি করব না কোপ উইথ মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স আর এটা হচ্ছে রং ওয়ার্ড, রং ওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা 4টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছিলাম এই সেটে, এবং 4টে থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে না প্রিপোজিশনের আরো কিছু পার্ট দিয়ে রেখেছি। যেই প্রিপোজিশন মানে আমরা যেই প্রিপোজিশনগুলোকে জেনারেলি কোথায় ইউজ করে থাকি না যার ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা সেই প্রিপোজিশনগুলোকে বসাই। অ্যাম, ইজ, আর, অন, ফর, বাই, এই সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহারের উপর ডিপেন্ড করে বসাই। ওকে, প্রথম কোশ্চেন কি দিয়েছে, ইউ ক্যান কন্টাক্ট মি ড্যাশ মেল, ইমেল। আচ্ছা, যদি মনে করো কোনো একটা বিজ্ঞাপন দেখেছো, তো বিজ্ঞাপন যারা দিয়েছে তারা বলেছে তোমরা আমাদের সাথে ইমেলে যোগাযোগ করো। কোনো একটা ফোন দিয়েছে, ঠিক আছে, ফোন নাম্বার দিয়েছে, তো বলা আছে এই ফোন নাম্বারে কি করো, যোগাযোগ করো। কোনো একটা অথবা বলেছে যে লেটারের মাধ্যমে তোমরা কি করবে না যোগাযোগ করো। তাহলে ফোন, ইমেল, লেটার, অথবা বলা আছে মনে করো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করতে বলেছে না তোমাদেরকে যোগাযোগ করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে এইরকম যদি অপশন থাকে যে ইউ ক্যান কন্টাক্ট মি ড্যাশ ইমেল, ইমেলের মাধ্যমে যোগাযোগ করো আমার সাথে, তাহলে কি করব, কন্টাক্ট মি উইথ ইমেল বলবো না বাই ইমেল না অফ না টু? তাহলে সঠিক অ্যান্সার মনে রাখবে বাই ইমেল, ফোন নাম্বার, লেটার, হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বাই। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন কি বলা আছে, হিজ স্যালারি হ্যাজ জাস্ট গন আপ ফ্রম 25,000 টু 27,000। তার স্যালারি কত বেড়েছে না 25,000 থেকে 27,000। তাহলে যখন একটা স্ল্যাব থেকে অন্য একটা স্ল্যাবে পরিবর্তন হচ্ছে মানে তার বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এই ফ্রম 25,000 টু 27,000 আমরা বলি। তাহলে সঠিক অ্যান্সার হবে এইটা। কিন্তু যদি বলা হয় যে তোমার স্যালারি কত পার্সেন্ট বেড়েছে, না বললাম 8% আমার স্যালারি বেড়েছে, তাহলে আমি 8% বলছি। তাহলে যখন কোনো স্যালারি পার্সেন্টেজ হবে তাহলে বললাম হিজ স্যালারি, এরকম ভাবে একটা সেন্টেন্স লিখলাম, বললাম হিজ স্যালারি has increased by 8%। কত পার্সেন্টেজ বেড়েছে না 8% বেড়েছে। তাহলে কোনো পার্সেন্টেজে যদি স্যালারি বাড়ে মানে তার স্যালারিটা 8% বেড়েছে, যদি এরকম থাকে তাহলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। কিন্তু এখান থেকে তুমি এটাও শিখতে পারলে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন দিতেই পারে। কোশ্চেন নাম্বার 7 কি বলছি অল দ্য রুমস ড্যাশ দ্য হোটেল হ্যাভ এয়ার কন্ডিশনিং। মানে এই হোটেলের সমস্ত রুমে কি আছে, এয়ার কন্ডিশন আছে। তাহলে এই হোটেলকে কি হিসাবে ইন্ডিকেট করছি না থাকার জন্য, মানে শেল্টার হিসাবে ইন্ডিকেট করছি, অথবা অ্যাকোমোডেশন হিসাবে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, তাহলে যখন অ্যাকোমোডেশন বা শেল্টার হিসাবে ইন্ডিকেট করা হবে তখন আমরা হোটেলের আগে কি প্রিপোজিশন বসাবো, ইন প্রিপোজিশন বসাবো। তাহলে অল দ্য রুমস ইন দ্য হোটেল, এখানে সঠিক অ্যান্সার কি হবে, অল দ্য রুমস ইন দ্য হোটেল, তাহলে সঠিক অ্যান্সার হবে ইন। এবারে তোমাদের মনে হতে পারে স্যার যে আমরা অ্যাট প্রিপোজিশন কোথায় বসাবো, আমি যদি বলি এরকম, দে উইল ইট, they will take their lunch dash the hotel dash this hotel। তারা কি করবে, এই হোটেলে তারা তাদের লাঞ্চ খাবে। তাহলে এমন একটা জায়গা যেখানে খাবার জায়গা ইন্ডিকেট, মানে তারা লাঞ্চ একটা স্টেশনকে ইন্ডিকেট করছে, এই স্টেশনেই তারা তাদের লাঞ্চটা খাবে। তাহলে হোটেল যখন খাওয়া অর্থে ব্যবহার করা হবে তখন কিন্তু আমরা এক প্রিপোজিশনকে ব্যবহার করব। ক্লিয়ার?
তাহলে যখন খাওয়ার অর্থে ব্যবহার করবে তখন আমরা কোন প্রিপোজিশনকে ব্যবহার করব, না অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে? এবারে পরবর্তী কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম ডাজ দ্য ট্রেন স্টপ, এই ট্রেনটা কি স্টপ ড্যাশ অক্সফোর্ড, অক্সফোর্ডে কি দাঁড়ায় এই ট্রেনটা, কোশ্চেন মার্ক দেওয়া আছে, বলছে এই ট্রেনটা কি অক্সফোর্ডে দাঁড়ায়। তাহলে অক্সফোর্ড বলতে কি, অক্সফোর্ড তোমরা জানো যে একটা বিখ্যাত শহরকে ইন্ডিকেট করে, বড় শহর, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড নোন, গোটা পৃথিবী বিখ্যাত। তাহলে তার আগে আমাদের তো স্যার ইন বসানো দরকার আছে, তাই কি? হ্যাঁ অবশ্যই ইন বসাতে হবে, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে ট্রেন এই শব্দটা কি ইন্ডিকেট করছে, অক্সফোর্ড একটা স্টেশন, অক্সফোর্ড একটা স্টেশন, এই স্টেশন অর্থে অক্সফোর্ডটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে কোন স্টেশনের আগে আমরা কোন প্রিপোজিশন বসাই, ইন নিশ্চয়ই বসাই না, তখন কি বসাই, অ্যাট বসাই। সেটা কলকাতা হতে পারে, সেটা নিউ ইয়র্ক স্টেশন হতে পারে, সেটা ব্যাঙ্গালোর স্টেশন হতে পারে। তাহলে যে কোনো স্টেশনকে ইন্ডিকেট করলে আমরা তখন কোন প্রিপোজিশন বসাবো, অবশ্যই অ্যাট প্রিপোজিশন। বললাম ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট অক্সফোর্ড। ক্লিয়ার হয়েছে কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন কি বলা আছে দেখো, কি বলা আছে, বিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্স গুলোকে ফিল আপ করতে বলেছি। বিং এ ড্যাশ ডক্টর হি নেভার শ্রিংস ওয়ার্কস, একজন ডাক্তার হয়ে সে কখনো তার কাজে ফাঁকি দেয় না, সিংস মানে কখনো কাজে ফাঁকি দেয় না। তাহলে বিং এখানে কোন শব্দটা সঠিক হবে, তাহলে কনসাস মানে কি, যে সচেতন, সচেতন তাকে বলবো কনসিয়াস। কনসাইন্স মানে কি, যার হিউম্যানিটি আছে, হিউম্যানিটি আছে, ওকে, মানে বিবেক, বিবেককে ইন্ডিকেট করা হয়, ওকে। কনসাইন্টিয়াস এইটা এই শব্দটার মানে কি, যে মানে কেয়ারফুল। আচ্ছা এবারে কনসেনসাস মানে কি, কনসেনসাস শব্দটা মানে হচ্ছে এগ্রিমেন্ট মানে চুক্তি। তাহলে এখানে সঠিক শব্দ কোনটা, একজন সচেতন ডাক্তার হওয়া, সেই জন্য সে কখনো তার কাজে বাঙ্ক মারেনি বা ফাঁকি দেয়নি। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে দেখো, দ্য এমপ্লয়ার ডিড নট ড্যাশ দ্য আর্গুমেন্ট অফ দ্য ম্যানেজার। তাহলে প্রসিড, প্রসিড শব্দটার মানে কি, এমপ্লয়ার কি করেনি না ম্যানেজারের সঙ্গে তার আর্গুমেন্ট তর্ক বিতর্কে সে রাজি হয়নি, এটার মানেটা এটা। তাহলে প্রসিড শব্দটার মানে কি, প্রসিড শব্দটার মানে হচ্ছে, সরি প্রিসিড, প্রিসিড শব্দটার মানে হচ্ছে বিফোর হ্যান্ড, বিফোর হ্যান্ড মানে আগে যদি কোনো কিছু বসানো হয় বা আগে কোনো কিছু ঘটে তাকে আমরা বলি প্রিসিড। আচ্ছা এক্সিড মানে কি, এক্সিড মানে হচ্ছে মোর দ্যান, এক্সিড শব্দটার মানে হচ্ছে মোর দ্যান লিমিটেশন, লিমিটেশন মানে কোনো কিছু লিমিটেশনের থেকেও বেশি তাকে এক্সিড বলা হয়। আর রিসিড মানে কি, রিসিড শব্দটার মানে হচ্ছে রিট্রিট মানে পিছু হটা, যার বাংলা মানে হচ্ছে পিছু হটা। আর কনসিড শব্দটার মানে হচ্ছে এগ্রি, তাহলে এগ্রি, তাহলে দ্য এমপ্লয়ার ডিড নট কনসিড টু দ্য আর্গুমেন্ট অফ দ্য ম্যানেজার, তাহলে ম্যানেজারের সঙ্গে সে আর্গুমেন্টে রাজি হয়। তাহলে অপশন কি হবে, অপশন সি, সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন সি। এরপরে পরবর্তী কোশ্চেন দেখো তো, কোশ্চেন নাম্বার 11 কি বলছি, হাউ মাচ মানি ড্যাশ সিন্স দ্য ডেথ অফ ইউর ফাদার, তোমার বাবার মৃত্যুর পরে তুমি কত টাকা ওয়েস্ট করেছো, নষ্ট করেছো। তাহলে একটা কাজ অতীতে মৃত্যুর পরে, অতীত বাবার মৃত্যু থেকে এখনো পর্যন্ত বর্তমান পর্যন্ত চলছে, তাহলে অবশ্যই আমরা সেটা কি করব না প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। কোথায় ইউজ করব না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে, হাউ মাচ মানি হ্যাভ ইউ ওয়েস্টেড, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলছি, when he died আশুতোষ ড্যাশ বিহাইন্ড 3 crore rupees, যখন সে মারা গিয়েছিল আশুতোষ কি 3 কোটি টাকা রেখে গিয়েছিল। তাহলে অতীতকালের কোনো ঘটনা একই সঙ্গে ঘটছে, তখন আমরা কি করি, দুটোই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। অতীতকালের কোনো ঘটনা যদি আমরা একই সঙ্গে ঘটে, একই সঙ্গে ঘটে, তো সেক্ষেত্রে আমরা দুটোই কি করব, সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। এমনটা নয় যে এখানে একটা কাজ ঘটার পরে অন্য একটা কাজ ঘটছে। মারা যাচ্ছে মানে কি, তার কাছে টাকা ছিল 3 কোটি টাকা, মারা যাওয়ার পরে কি হয়েছে 3 কোটি টাকা সে রেখে চলে যাচ্ছে। তো এখানে আমার অ্যান্সার কি হবে
এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ। তাহলে লেফট, when he died আশুতোষ লেফট বিহাইন্ড 3 crore rupees, কত টাকা রেখে যাচ্ছে না 3 কোটি টাকা রেখে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 13 কি বলছি, কোশ্চেন নাম্বার 13 বলছে, ভালো করে দেখবে কোশ্চেন নাম্বার 13 এ কি বলছে না, বলছে she has lost dash hope she had, তার যা আশা ছিল সে সমস্ত আশাই কি করেছে, হারিয়েছে, মানে লস, তার কাছে আর কোনো কিছুই আশা আর বেঁচে নেই। তাহলে এবারে একটা কথা দেখো, এ লিটিল, এ লিটিল শব্দটার মানে কি, এ লিটিল শব্দটার মানে হচ্ছে সামথিং, এ লিটিল শব্দটার মানে হচ্ছে সামথিং, মানে কি লিটিল শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়, যাকে গোনা যায় না। হোপকে কিন্তু গুনতে পারি না, তা সেক্ষেত্রে আমরা লিটিল শব্দটাই বসবে, তবে কোনটা বসবে একটু দেখে নিই। তাহলে এ লিটিল, আর লিটিল বলতে কাকে বোঝানো হয়, লিটিল মানে হচ্ছে অলমোস্ট নাথিং, এই লিটিল শব্দটার মানে হচ্ছে অলমোস্ট নাথিং, প্রায় নেই বললেই চলে। আর দা লিটিল বলতে আমরা কাকে বোঝাবো, দা লিটিল বলতে যতটুকু আছে তার পুরোটাকেই, মানে এক্সিস্টিং, তাহলে কি বোঝাবো, এক্সিস্টিং, তাহলে দা লিটিল মানে হচ্ছে এক্সিস্টিং, তাহলে সি হ্যাজ লস্ট দ্য লিটিল হোপ সি হ্যাড, তাহলে দা লিটিল হোপ সি হ্যাড, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 14 দেখো, কোশ্চেন নাম্বার 14 এতে কি বলা আছে, ইনডেলিবেল, কোশ্চেন নাম্বার 14 এতে কি বলা আছে, ইনডেলিবেল, ইনডেলিবেল শব্দটার মানে কি, ইনডেলিবেল শব্দটার মানে হচ্ছে দ্যাট ক্যান নট বি, দ্যাট ক্যানট বি, দ্যাট ক্যানট বি ইরেজড, যেটাকে মুছে ফেলা যায় না, দ্যাট ক্যানট বি ইরেজড, যেটাকে মুছে ফেলা যায় না সেটাকে আমরা ইনডেলিবেল, তাহলে আমরা ইনইরেজেবল মানে যেটাকে মুছে ফেলা যায় না, এটা সঠিক অ্যান্সার। এবার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত শব্দগুলো আছে জেনে নিই। ইলিগ্যাল, ইলিগ্যাল শব্দটার মানে কি, ইলিসিট, ইলিসিট, ইলিসিট অথবা বলতে পারি আনলফুল, মানে বেআইনি, ইলিসিট অথবা আনলফুল মানে যেটাকে বেআইনি বলি। আচ্ছা, ইনএলিজিবল মানে কি, মানে একজন ব্যক্তি কি করে না, হু ডাজ নট নো, হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, যে লিখতে পড়তে কোনোটাই জানে না তাকে আমরা কি বলি, ইনএলিজিবল। আর ইনএফেক্টিভ মানে কি, অ্যাবর্টিভ, এ বিও আর টিআইভি, অ্যাবর্টিভ, অথবা বলতে পারি ফ্রুটলেস, ফ্রুটলেস মানে ফলপ্রসূ হয় না বা যাতে ইনএফেক্টিভ হয়েছে। তাহলে আমরা সঠিক অ্যান্সার কি করব, অবশ্যই সঠিক অ্যান্সার হবে ইনইরেজেবল। আচ্ছা, ইল্যাপসড, ইল্যাপসড মানে কি, পাস্ট বাই, ইল্যাপসড মানে হচ্ছে পাস্ট বাই, বা অথবা যেটা হচ্ছে স্টপড মানে যেটা থেমে গেছে, দ্যাট ইজ ইল্যাপসড। আচ্ছা, ইল্যাপস শব্দটার মানে কি, তাহলে অবশ্যই হবে সিজড, সিজড মানে যেটা থেমে গেছে। সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো জেনে নিই। পারসুয়েডেড মানে কি, কাউকে রাজি করা, কাউকে কি করানো না, এগ্রি করানো, রাজি করানো। কানেক্টেড মানে যুক্ত থাকা। আর প্রলংড মানে কি, লেন্দি, লেন্দি হচ্ছে প্রলং, হয়েছে। তাহলে আজকে আমি 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি এই 15টা কোশ্চেন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে যদি মনে করো যে এই মানে এই চ্যানেলের সঙ্গে থাকলে আমার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।